হঠাৎ করে আমেরিকার এক্সপার্টরা তারা কেন ভারতের প্রশংসা করতে শুরু করে দিয়েছে যে ভারত কামাল করে দিয়েছে, ভারতের ট্রিকের প্রশংসা করছে। জানব আসলে কি হয়েছে, ইরান যুদ্ধের মধ্যে ভারতকে কোন কারণে নিয়ে প্রশংসা করা হচ্ছে। সবসময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জানি। আমেরিকার রাষ্ট্রপতি প্রথমেই একটা বড় তথ্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অবশেষে ইরানের মুখ থেকে আমেরিকার পাইলটকে বের করে আনা হয়েছে। তবে আপনাকে বলে দিই, এটা খুব বড় কথা। তিনি নিজেই বলেছেন যে ইরান থেকে F-15 ফাইটার জেটের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করা হয়েছে। এই পাইলট একজন কর্নেল ছিলেন, যার দায়িত্ব ছিল ফাইটার জেট থেকে অস্ত্র লঞ্চ করা। আমেরিকার রাষ্ট্রপতি নিজেই এটা নিশ্চিত করেছেন, আমরা তাকে বাঁচিয়ে এনেছি। ট্রাম্প এই ঘোষণা করতে গিয়ে বলেছেন যে এক সাহসী এবং সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের পর হারিয়ে যাওয়া F-15 ফাইটার জেটের ক্রু মেম্বারকে উদ্ধার করা হয়েছে। নিজের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেখায় যে ইরানের আকাশে এখন ইরানের পুরো কন্ট্রোল আর নেই। তবে আপনাকে বলে দিই, শুধু এটুকুই না, ডোনাল্ড ট্রাম্প আরেকটা ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইরানের মিলিটারি লিডারশিপ শেষ হয়ে গেছে। এখন এই মিলিটারি লিডারশিপ শেষ হয়ে যাওয়ার পর কি হয়, যদিও লিস্ট দেওয়া হয়নি, ইরানের দিক থেকে এখনও এমন কোনো বড় বক্তব্য আসেনি, কিন্তু ইরান আর আমেরিকার মধ্যে পরিস্থিতি এখন আরও এগোতে দেখা যাচ্ছে। আমেরিকা ইরানকে 48 ঘন্টার সময় দিয়েছে, কারণ 10 দিন বলা হয়েছিল, আর এই 10 দিনের মধ্যে অনেক সময় কেটে গেছে, তাই আমেরিকা বলেছে এখন শুধু 48 ঘন্টা বাকি। আর এই সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান পরের লেভেলে শুরু করা হয়েছে, যেখানে বলা হচ্ছে জ্যাসম ইয়ার ক্রুজ মিসাইল ব্যবহার করা হবে। এই মিসাইলগুলো যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে। এই মিসাইলগুলো সেই ভাণ্ডার থেকে বের করা হচ্ছে যেগুলো অন্য জায়গায় রাখা ছিল। এই মিসাইলের মোতায়েন তখন হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন এবং বলেছেন যদি যুদ্ধবিরতি না করো তাহলে তোমাদের পাথরের যুগে পাঠিয়ে দেব। ইরানও বলেছে যে আমরা আমেরিকার জন্য নরকের দরজা খুলে দেব। এখন এই লড়াই আরও আগে বাড়তে দেখা যাচ্ছে। যাই হোক, ইরানের বিরুদ্ধে আমেরিকা তার ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করে ফেলেছে। মনে করা হচ্ছে যদি এমন হয় আমেরিকা জ্যাসম মিসাইল নিয়ে নামে, তাহলে ইরানের অর্ধেকের বেশি ধীরে ধীরে এর আওতায় চলে আসবে, যার কারণে এখানে ক্ষতি আরও বেশি হতে পারে। তবে এই সবের মধ্যে আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, ভারতের সাথে জাহাজের আসা যাওয়া কি স্বাভাবিক আছে, নাকি এটা কঠিন পরিস্থিতিতে আছে? তো এটা পুরোপুরি যুদ্ধের অবস্থার ওপর নির্ভর করবে। এখনও পর্যন্ত তাদের যে রাষ্ট্রদূত আছে তারা বলছে আমরা পথ দিচ্ছি, রাস্তা দিচ্ছি, পথ তৈরি করে দিচ্ছি, কিন্তু যুদ্ধ কখন কোন দিকে যাবে সেটা বলা কঠিন। এখনও পর্যন্ত একটা ট্যাঙ্কার বেরো হয়েছিল, যার খবর আমি আপনাকে দিয়েছিলাম আর বলেছিলাম 6 লাখ ব্যারেল তেল নিয়ে প্রথমবার ইরান থেকে বের হওয়া এই ট্যাঙ্কার ভারতের দিকে ছিল। যদিও বলা হচ্ছিল যে এটা মাঝপথেই পেমেন্ট সমস্যার কারণে চীনের দিকে ঘুরে গেছে, কিন্তু ভারতের দিক থেকে একটা বক্তব্য এসছে যেখানে বলা হয়েছে আপনারা এখনও তেলের ব্যাপারটা বোঝেন না, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। তবে এটা নিয়ে এখনই পরিষ্কারভাবে বলা যায় না যে এই 6 লাখ ব্যারেল তেল ভারতে নামবে কি নামবে না। কিন্তু এই পুরো যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকাকে নিয়ে একটা জিনিস তো সামনে এসে গেছে, আর সেটা হলো যে এদেরও বিমান ধ্বংস হচ্ছে, এদেরও অস্ত্র ধ্বংস হচ্ছে। যে ডোনাল্ড ট্রাম্প ভারত আর পাকিস্তানের যুদ্ধের সময় অনেকবার বলেছিলেন এতগুলো প্লেন পড়ে গেছে, এতগুলো প্লেন পড়ে গেছে, নতুন ব্র্যান্ডেড প্লেন পড়ে গেছে, সেই আমেরিকারও ইরান যুদ্ধের মধ্যে ভালো মতোই ক্ষতি হচ্ছে। তাদের নিজেদের এক্সপার্টরাই এখন ভারতের প্রশংসা করতেও দেখা যাচ্ছে। Yeah, I remember following that, and there was a lot of pictures coming out which were claimed to be downed Rafales, right? Yeah. And then looking closer, it was actually just the drop tanks, I believe, as we kind of went into the imagery more. And that's a tactic that fighter pilots use. You use that fuel, and then when you're about to get into a potential dogfight, or ইনি হলেন প্রাক্তন আমেরিকান F-15E স্ট্রাইক ইগল আর এভিয়েশন অ্যানালিস্ট রায়ান বোডেনহাইমার। ইনি 70টা কমব্যাট মিশন উড়িয়েছেন, মানে যুদ্ধের ভালো মতোই অভিজ্ঞতা আছে। ইনি ANI-কে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে বলেছেন ভারত যেভাবে কাজ করেছে সেটাকে বলে জিনিয়াস মুভ। আকাশে 4D দাবা খেলা এমন কিছু করেছে ভারত। ভারতের স্ট্র্যাটেজি অপারেশন সিঁদুরে এমন ছিল যা সবাইকে চমকে দিয়েছে। এখন কিভাবে চমকে দিয়েছে? উনি বলেছেন যে 30 কিলোর ফাইবার দিয়ে পাকিস্তানকে ধোঁকা দিয়েছে। ফ্রান্স থেকে যে রাফাল ফাইটার জেট কেনা হয়েছিল, সেই রাফাল ফাইটার জেটে লাগানো এক্স গার্ড, এটা একটা ইসরায়েলি AI পাওয়ার ডিকয় সিস্টেম। এটা নিজের ভূমিকা খুব শক্তভাবে পালন করেছে। এখন এটা আসলে কি? এটা একটা ছোট 30 কিলোর ফাইবার অপটিক টোর ডিভাইস, যা রাফালের স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটের সাথে যুক্ত থাকে। এটা শত্রুর রাডারে পুরো রাফালের মতো সিগনেচার তৈরি করে দেয়। শত্রুর মিসাইল, যেমন পাকিস্তানের PL-15E মিসাইল, এটাকে আসল রাফাল ভেবে টার্গেট করে নেয়।
আসল রাফাল নিরাপদ থাকে আর ডিকয় ধ্বংস হয়ে যায়। উনি বলেছেন যে এক্স গার্ডের ব্যবহার ভারতের খুব স্মার্ট পদক্ষেপ ছিল। এটা এমন একটা জিনিস ছিল যা আমরা আগে কখনো দেখিনি। এখন দেখেছি আধুনিক এয়ার ওয়ারফেয়ারে এখন শুধু আগুনের শক্তি নয়, বরং ধোঁকা আর পারসেপশন ম্যানেজমেন্টই সবচেয়ে বড় অস্ত্র। পাকিস্তান দাবি করেছিল যে তারা অনেক ভারতীয় জেট ধ্বংস করেছে, কিন্তু রায়ান বোডেনহাইমারের মতে পাকিস্তানের রাডারে যে হিট দেখা গেছে সেটা আসলে এক্স গার্ড ডিকয় ছিল। কিছু ভিডিওতে যে ধ্বংস হতে জেট দেখা গেছে সেটা পরে ড্রপ ট্যাঙ্ক বলে প্রমাণিত হয়েছে। ভারত ইচ্ছা করে কিছুটা অস্পষ্টতা রেখে দিয়েছে, না পুরোপুরি অস্বীকার করেছে, না সবকিছু পরিষ্কার করেছে। বোডেনহাইমার এটাকেও প্রশংসা করেছেন এবং বলেছেন যে পাবলিক অ্যাফেয়ার্সের খেলাও খুব ভালোভাবে খেলা হয়েছে, যার ফলে পাকিস্তানের মনে সন্দেহ তৈরি হয়েছে। 1982 সালে লেবানন যুদ্ধে ইসরায়েল সিরিয়ার বেকা ভ্যালিতে 30টার বেশি সিরিয়ান SAM-6 মিসাইল সাইটে আক্রমণের প্রস্তুতি নিয়েছিল। তারা কি করেছিল? তারা ড্রোন আর রাডার ডিকয় পাঠিয়েছিল, যেগুলো আসল F-15 আর F-16 এর মতো দেখাচ্ছিল। সিরিয়ার রাডার আর মিসাইল এই ডিকয়ের উপর লক হয়ে গিয়েছিল। যখন সিরিয়ার সব মিসাইল ডিকয়ের ওপর ছুড়ে দেয়, তখন আসল ইসরায়েলি জেটগুলো আক্রমণ করে। ফলাফল, ইসরায়েল একটা জেটও না হারিয়ে 29টা সিরিয়ান এয়ারক্রাফট আর সব মিসাইল সাইট ধ্বংস করে দেয়। একে বলা হয়েছিল বেকা ভ্যালি টার্কি শুট, আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় ধোঁকা। দুই ক্ষেত্রেই আসল শক্তি ছিল অস্ত্র না, বরং বুদ্ধি। দুইজনই শত্রুকে এমন ভ্রমে রেখেছিল যে তারা বড় জয় পেয়েছে, কিন্তু আসলে শত্রুই নিজের ক্ষতি করছিল। রায়ান বোডেনহাইমার কিক এটাই বলেছে যে এখনকার দিনে যুদ্ধ রাডারের স্কোপে না, বরং শত্রুর বুদ্ধির সাথে লড়া হয়। অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে যে এখন ভারত এয়ার ওয়ারফেয়ারে শুধু শক্তিশালী না, বরং সবচেয়ে স্মার্টও। রাফাল আর এক্স গার্ডের কম্বিনেশন পাকিস্তানের জন্য এক অদৃশ্য শত্রু হয়ে গেছে। আপনার কি মনে হয় এই পুরো ব্যাপারে? আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে মণিপুর থেকে আবারও এক ভয়ঙ্কর সহিংসতার খবর সামনে এসেছে, আর এইবার ঘটনাটা আরও বেশি হৃদয় বিদারক, কারণ হামলার টার্গেট করা হয়েছে সরাসরি এক BSF জওয়ানের পরিবারকে। এই ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো এলাকার মানুষকে নাড়িয়ে দিয়েছে। এখন সেখানে ভয়, আতঙ্ক আর ক্ষোভ সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে মণিপুরের বিষ্ণুপুর জেলায় মৈরাং এলাকার ট্রংলা ওবি আওয়াং লেকাই নামের একটি জায়গায়। এই এলাকা এমনিতেই সংবেদনশীল, কারণ এটি পাহাড়ি আর উপত্যকা অঞ্চলের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সেই কারণেই এখানে আগে থেকেই উত্তেজনা আর ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু এইবার যা হয়েছে তা অনেক বেশি মারাত্মক। জানা গেছে একটি বাড়ির ওপর হঠাৎ করেই রকেট বা মর্টারের মতো কোনো বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এই বাড়িটি ছিল এক BSF জওয়ানের, যিনি তখন রাজ্যের বাইরে নিজের দায়িত্বে ছিলেন। বাড়িতে তখন তার স্ত্রী আর 2 ছোট সন্তান ছিল। তারা 3জনেই তখন ঘরের ভিতরে ঘুমিয়েছিল, আর সেই সময় এই ভয়াবহ হামলাটা হয়। হঠাৎ একটা বিকট শব্দ, তারপর বিস্ফোরণ, পুরো বাড়ি কেঁপে ওঠে, বাড়ির অনেকটা অংশ ভেঙে পড়ে এবং ভিতরে থাকা 3জনেই গুরুতরভাবে আহত হয়। আশেপাশের মানুষজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে এবং দ্রুত ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এত বড় আঘাতের পর ছোট 2 শিশুকে আর বাঁচানো যায়নি। 5 বছরের একটি শিশু এবং মাত্র 5 মাসের একটি নিষ্পাপ বাচ্চা চিকিৎসার সময় মারা যায়। তাদের মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। এই ঘটনাটা শুনে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষজন খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছে। স্থানীয়দের মতে এই হামলাটা কাছ থেকে নয়, অনেক দূর থেকে করা হয়েছে। তারা সন্দেহ করছে আশেপাশের পাহাড়ি এলাকা থেকেই এই প্রজেক্টাইল ছোড়া হয়েছে, কারণ এই ধরনের হামলা সাধারণত উঁচু জায়গা থেকে করা হয়, আর ওই দিকের পাহাড়গুলোতে আগে থেকেই কিছু সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কথা শোনা যায়। বিস্ফোরণের শব্দ এতটাই জোরে ছিল যে দূরের গ্রামগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে যে একজন জওয়ানের বাড়িতে হামলা হয়েছে এবং 2 শিশুর মৃত্যু হয়েছে। তখনই মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। এই ঘটনার পর রাগে ফেটে পড়ে স্থানীয় মানুষ। তারা রাস্তায় নেমে আসে এবং বিষ্ণুপুর দিয়ে যাওয়া কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জানা গেছে 2টি তেলের ট্যাঙ্কার এবং একটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়, যেগুলো চূড়াচাঁদপুরের দিকে যাচ্ছিল। এছাড়া মৈরাং থানার সামনেও অনেক মানুষ জড়ো হয়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেনাবাহিনী মোতায়েন করা হয়। তারা পুরো এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং আশেপাশের পাহাড়ি জায়গাগুলোতে তল্লাশি শুরু করেছে, যাতে হামলাকারীদের খুঁজে বের করা যায়। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মানুষ যেন শান্ত থাকে এবং নিজের হাতে আইন না তুলে নেয়, কিন্তু এত বড় একটি ঘটনার পর মানুষের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।
এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উপত্যকার বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ প্রশাসন চাইছে না এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কোনো শিশুর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ুক। মণিপুরে গত কয়েক মাস ধরে যেভাবে জাতিগত উত্তেজনা আর বিচ্ছিন্ন সহিংসতা চলছিল, এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাহাড়ি আর উপত্যকা অঞ্চলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা এখনও মেটেনি, আর সেই কারণেই মাঝে মাঝেই এমন ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে। সবাই এখন একটাই প্রশ্ন করছে যে এই হামলার পেছনে কারা রয়েছে, কারা এত নিষ্ঠুরভাবে একটা পরিবারের ওপর হামলা চালাতে পারে যেখানে ছোট ছোট শিশুদেরও রেহাই দেওয়া হলো না। তদন্ত চলছে, নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে, কিন্তু উত্তর এখনও সামনে আসেনি। এই মুহূর্তে পুরো এলাকা উত্তেজনায় থমথমে হয়ে আছে। মানুষ চাইছে দ্রুত দোষীদের চিহ্নিত করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে। কিন্তু পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই বলা যাচ্ছে না। সবাই শুধু চাইছে এবার যেন শান্তি ফিরে আসে আর নিরীহ মানুষদের আর এমনভাবে প্রাণ না দিতে হয়।